আসসালামু আলাইকুম সবাইকে। প্রবাসী ভীষণ বিনোদন লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন অপূর্ব। আর আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন এমআরএচ আকাশ মাস্কেট থেকে। সো আমি সবাইকে কথা দিয়েছিলাম যে আপনারা যে কোনো প্রান্তে থাকেন, যেখানেই থাকেন, আমরা চেষ্টা করব প্রতিটা প্রবাসীর সাথে কথা বলার জন্য, কারণ আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন আপনাদের না বলা কথাগুলো শোনার জন্য। সো সেই ক্ষেত্রে আজকে আমরা ফার্স্ট লাইভে, আর আজকে আমাদের ফার্স্ট গেস্ট হচ্ছেন এমআরএচ আকাশ। আজকে আমরা এমআরএচ আকাশ থেকে তার প্রবাস জীবনের গল্প শুনবো এন্ড কিভাবে কাটছে প্রবাস জীবন। তো ওনার না বলা কথা আজকে শুনবো। আসসালামু আলাইকুম মিস্টার আকাশ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রাখছেন। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, রাখছে আল্লাহ ভালো। আপনি একজন প্রবাসী, আমি একজন প্রবাসী। আর আজকে আপনি আমাদের প্রবাসী ভীষণ লাইভে আসছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি লাইভে আসার জন্য। আপনার প্রথম গেস্ট আমি, এটার জন্য আমি প্রথম গেস্ট হিসেবে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সো হয়তো পরবর্তীতে কে থাকে আই ডোন্ট নো, বাট আজকে আমি অনেক বেশি লাকি যে আজকে আমাদের লাইভে ফার্স্ট এমআরএচ আকাশ জয়েন হয়েছেন। তো বেসিক্যালি আমি আপনার কাছে জানতে চাই যে আসলে আপনার প্রবাস জীবন কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, এখন আপাতত ভালো কাটতেছে। আসলে প্রথমে যখন আমি প্রবাস জীবন আসি, আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি প্রবাসে আসবো না। তো আমার কোন কারণবশতে আমি প্রবাসে আসা হয়, মানে একটা ব্যক্তিগত একটা সমস্যার কারণে আমি আসা হয়। তাহলে আমি মানে লাইক দিস প্রবাস জীবন আমি আসলে লাইক করতাম না। আমার স্বপ্ন ছিল না যে কখনো প্রবাস জীবনে আসবো। তো একটা কারণবশত আমি আসি এখানে। তারপরে আসার পরে প্রথমত আমি এখানে যেটাকে বলা হয় ফ্রি ভিসা, মানে যেটাকে বলা হয় যেটা যে কোনো জায়গায় কাজ করা যাবে, এরকম একটা ভিসা। মানে নিজের ইচ্ছা হলে আমি কাজ করলাম, না হলে কাজ করলাম না, এরকম একটা বিষয় আছে। কোম্পানি ভিসাতে আসে নাই। তো এখানে আমার এখানে অলরেডি আমার 2-3 জন ভাই আছে, তো ওনাদের কাছে আসি। তো ওনারা হচ্ছে মেশনে কাজ করে। মেশন বলতে ওনারা টাইলস এর কাজ করে, কারেন্টের কাজ করে, কনফেকশনারি যেটাকে বলে আর কি, এগুলা করে। তো আমি তো আসলে দেশে এরকম কোনো কাজ কখনো করি নাই, কারণ এই সমস্ত কাজ আমি অভ্যস্ত ছিলাম না। তো কাজই করতাম আমি বাংলাদেশে, ইউটিউবিং করতাম বা ভিডিও করতাম, হ্যাঁ আপনাদেরই মতো। তো ওগুলা আসলে বর্তমানে প্রবাসে আছি। তো প্রথম অবস্থা আমার খুবই মানে চিন্তিত ছিলাম যে যেহেতু দেশের বাইরে চলে আসছি, তাহলে তো কিছু না কিছু করতে হবে আমাকে। হ্যাঁ, অবভিয়াসলি। আমি ভাইয়াকে বলছি যে দেখেন ভাইয়া, আমি তো এইসব কাজ কখনো, ওনারাই চিন্তা করছে তুই তো এইসব কাজ কখনো করস নাই, এগুলা তুই করতে পারবি না, তোর জন্য আমরা অন্য একটা চাকরি দেখবো, মানে দোকানে বা শপে। তো আর আমি আসছি এখানে ইমার্জেন্সি ভাবে, মানে আমি 10-15 দিনের ভিতরে আমার সবকিছু ভিসা প্রসেসিং হতে, টিকিট কনফার্ম সবকিছু আমি 15 দিনের ভিতরে এখানে চলে আসছি। এই কারণে কোথাও মানে চাকরি দেখা হয়নি, মানে দোকানে বা কোনো কিছু। তো কি করবো এখন, চিন্তা করলাম যে যাই হোক, প্রথম মজার কাহিনী। বর্তমানে কি জব করতেছেন? হ্যাঁ, বর্তমানে ভালো আছি, বাট আমার মজার কাহিনী প্রথম শুনেন। আমি যখন বাংলাদেশ যেদিন রাত্রে আসবো, সেদিন হচ্ছে আপনার মানে বাংলাদেশে প্রায় আমার 9:30টার দিকে ফ্লাইট ছিল আমার। তো ওদিন বাংলাদেশে একটু বৃষ্টি হচ্ছিল। তো আমি আসা যে ফ্লাইট না 9:30 বাজে ছাড়ার কথা, সেটা 10:30 বাজে, 1 ঘন্টা লেটে ছাড়ছে। তো আমি মোটামুটি প্রথম যখন বিমানটা উঠছিল, আমার স্বপ্ন ছিল আমি কোনো একদিন বিমানে উঠবো, ঠিক আছে। মানে আমার পুরা কলিজা টলিজা সব শেষ, আমাকে বাবুরে এত ভয় লাগতেছে। পর যখন উপরে উঠছে, যখন বিমানটা প্রচুর পরিমাণে কাঁপতাছে। কেন? কারণ ওদিন আবহাওয়াটা খুব খারাপ ছিল। মানে এদিকে যখন উপরে উঠতেছে, তখন ঢাকা শহরটা দেখে অনেক ভালো লাগতেছিল, মানে পুরা ঢাকা শহর যখন মানে ড্রোনের চোখে আর কি, পাখির চোখে দেখতেছি। হ্যাঁ,
দেখি নাই সরাসরি, তখন দেখছিলাম অনেক ভালো লাগছিল, কিন্তু ওই যে কাপা কাপের কারণে ভাই বিশ্বাস যদি করেন আল্লাহ আল্লাহ করতে করতে শেষ। মানে এত কাপা কাঁপছে, আমি মনে করছিলাম যে হয়তো এটা স্বাভাবিক, মানে সব সময় আচ্ছা। কাঁপে, ওয়েদার হুম, খুব হুম, খারাপ ছিল। যাই হোক, বিমান থেকে যখন আমি মাস্কেট এসে নামলাম, হুম, তখন হুম। আমি বিমান থেকে নাইমা সিঁড়ি দিয়ে নামছি, নামার পর আমি যে কিরে এটা কোন জায়গায় এলাম, মানে আচ্ছা, আচ্ছা। এতক্ষণ তো ভিতরে ছিলাম, যখন মানে মাস্কেট এসে নামছি গরমের লগে আমি কিরে এত গরম কে, আমি আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে প্রবাস জীবনের প্রথম দিনের মানে অভিজ্ঞতা। অভিজ্ঞতা আসলে মানে আগে তো শুনতাম যে আরব কান্ট্রি গুলাতে অনেক প্রচুর পরিমাণ গরম, 40 ডিগ্রি 45 ডিগ্রি এরকম। তো আমি তো কি এত গরম কা আসলাম, যাক এখানে এই গরম থেকে শুরু, মানে এখান থেকে পরে আমি আমার ভাইয়াদের কাছে আসি। আসার পরে ওই যে বললাম যে পরবর্তীতে ভাইয়ারা বলতেছে তোর জন্য আমরা একটা চাকরি দেখতেছি শপিং মলে, তারপর হুম, দেখি কি। আমি বলছি ঠিক আছে, এখন প্রায় আমি 15 দিন বসেছিলাম। তো আচ্ছা, ভাইয়ারা বলতেছে আমাদের সাথে করবি, আমি কই দেখি করে দেখি কি অবস্থা। পরে আচ্ছা, ওনাদের স্টার্ট করলাম, স্টার্ট করে প্রায় অবস্থা মনে করেন যে ডিউটি টাইম আলাদা, পুরো চেঞ্জ করতে হয়। ইভেন রোদে মনে করেন যে আমি একটা মোসেনা নামে একটা জায়গায় গেছিলাম, আচ্ছা, আমার আচ্ছা, সবচেয়ে কষ্টের লাইফ গেছে ওইখানে। আমার আর আমার একটা ভাই গেছিল, তো ওইখানে আমি গেছি প্রায় টাইলসের কাজ, কারণ আমার ইচ্ছা ছিল কারেন্টের আর টাইলসের কাজ শেখার জন্য, মানে প্রবাসে এগুলাতে সব থেকে বেশি মানে ইনকাম করা কাজ যায়। বেশি পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, ন্যাচারাল। প্রচুর দোকানে কাজ করলে দেখা গেছে যে 40,000 টাকা 35,000 টাকা আরব এর বেশি কান্ট্রি। বেতন পাওয়া যাবে না, রাইট, রাইট। আর যখন আপনি একটা কারেন্টের কাজ করবেন বা আপনার হচ্ছে মেশনের কাজ করবেন, আপনার টাইলসের বা বিল্ডিং এর, তখন আপনার স্যালারিটা 50 প্লাস 60 হয়ে যাবে এরকম। হ্যাঁ, হ্যাঁ। এই কারণে আমি চাইতেছি যে এখানে যদি আমি মিস্ত্রি হয়ে যাই তাহলে তো আমার প্রায় 70-80 হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না। এই কারণে আমি ভাইয়াদের কাছে করে দেখি। তো 1 মাস যে সময় আমার জুলাই মাস, জুন জুন মাস চলতেছে, যে জুন জুলাইতে প্রচুর পরিমাণে গরম থাকে। প্রচুর গরম। আচ্ছা, আমি আচ্ছা। ওই টাইমে আমি আমার সাথে এখানে আমাদের এলাকারই অনেকেরা ছিল বাংলাদেশি, ওনারা বলতেছে ভাই তুমি এই কাজ কেমনে করবা, তুমি এমন সময় আসছো এখানে প্রচুর পরিমাণ গরমের সময় আসো, তুমি ঠান্ডার সময় আসো না। আচ্ছা, আমাকে আল্লাহ করে গেলাম এক মোসেনের জায়গায়, যেটা মনে হয় এরকম 20-30 কিলোমিটার ওয়াদের ভিতরে, হুম, যেখানে হুম, আশেপাশে কোনো মার্কেট নাই, কোনো বাড়ি, মানে দূরে দূরে একটা একটা দুইটা বাড়ি আছে, নাই কোনো দোকান। তো আচ্ছা, যাওয়ার পরে প্রথম প্রথম তো এগুলো বুঝতাম না আসলে, গেছি ভাই এত গরম, প্রচুর পরিমাণ গরম, এই রোদের ভিতরে 42 ডিগ্রি 45 ডিগ্রি 43 ডিগ্রি এগুলার ভিতরে আমি কাজ করছি, মানে ফার্স্ট অভিজ্ঞতা। তখন আমি হেল্পারই দিতেছি, যেটাকে হেল্পার বলা হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রচুর পরিমাণ কষ্ট, মানে কি বলবো আমি, আমার আপনি কি গেঞ্জি এখনো আপনি কি এখনো কি হেল্পার আছেন নাকি ওস্তাদ হয়ে গেছেন? আমি ওই কাজ করতেছি বহুত আগে। আচ্ছা, আচ্ছা, ছেড়েই দিয়েছেন একবারে। আচ্ছা, এত গরম ছিল, মানে আমার গেঞ্জি এরকম ট্যাবে ট্যাবে, প্যান্ট আছে না, প্যান্ট দিয়া হুম, প্যান্ট পুরো ভিজা। আমার এই যে তখন তো আমরা কেস পরতাম, শু পরতাম, তো ওটার হুম, ভিতরে পানি জমে যেত, এত গরম ছিল। তো হুম, মনে করেন যে লাস্টে কি করতাম, আমাদের 9টা বাজে একটা ব্রেক ছিল নাস্তা করার। তো ওই টাইমে উঠতে ওঠার সময়, মানে নাস্তা করার সময় আমরা ওই গেঞ্জিটারে খুলতাম, খুলে এরকম চিপতাম, না এভাবে চিপলে ডাইরেক্ট এরকম মনে হয় যে আমি পানি থেকে চুবায় না চিপতাছি, এরকম আচ্ছা, আচ্ছা। পরিমাণ। মানে সারাটা দিন ওইখানে আমার একটা মাস কাজ ছিল, অনেক কষ্ট করছি, মানে আমার লাইফে, মানে আমার ছোট থেকে বড় পর্যন্ত আমি মানে তেমন একটা তো বাংলাদেশে তো একটা কাজ কাম করি নাই, হুম, হুম, প্রবাসে হুম। আসা এই মাসের মতো কষ্ট আমি আমার কোথাও করিনি, আমার লাইফে করিনি। এতটা কষ্ট পাইছি আমি পারিনি, আমি বাংলাদেশে চলে যাই, কিন্তু একটা সমস্যা ছিল এই কারণে আমি আর আসার পরে তো আর সহজে মানুষ বাড়ি যেতে পারে না, এটা একটা সমস্যা। আমরা জানি প্রবাস হচ্ছে একটা জেলখানা, এখানে আসলে কিন্তু সহজে যাওয়া যায় না। সহজে যাওয়া আচ্ছা, যায় না। সেই ক্ষেত্রে এই যে আপনার প্রথম মাসটাই হচ্ছে সবচেয়ে কষ্টের ছিল, রাইট? প্রচুর প্রচুর, এটা বলে বোঝাতে পারবো না। মানে এমন আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন হুম, মসজিদে যাইতাম, একদিন হুম, মসজিদে গেছি, মসজিদটা প্রায় 10 কিলোমিটার আরো ভিতরে, আচ্ছা, জুমার নামাজ ছাড়া তো এখানে আশেপাশে কোনো মসজিদে নাই। তো একটা একটা মানে ওই যে তাবুক বানায়, মানে ইট যেটাকে ব্রিক ফিল বলে এই দেশে, তো হুম, হুম, ওইখানের মানুষরা ওদের গাড়ি আসছিল, তো আমরা শুনছি নাকি ওরা জুমাতে মানুষ যাইলে নাই। তো আমরা গেছি, ও এই দেশে তো মনে করেন যে ফিকা ব্যাগ গুলো আছে,
পিক আপের পিছনে করি আমরা, মনে হয় আমার ভাই আমি আর 2-3 জন মিলে আমরা বাংলাদেশি পিক আপ করি, আচ্ছা আমরা তোমরা পিছনে বসো। পিছনে করে গেছি, মসজিদে যাইছি, যাওয়ার পরে আমরা এক একজনের চেহারা এক একজনের দেখে চিনতে পারতেছি না, আমরা হাসি আর বলি কিরে তোর এই অবস্থা মানে বালুয়ে পুরা চেহারা ঢাকে গেছে। আচ্ছা, এখন বর্তমানে কি করতেছেন? বর্তমানে এখন আলহামদুলিল্লাহ আমি এখানে 8 মাসের বেশি, ওইখানে আমি বেশি না, আমি 3 মাস কাজ করছি ও ভাইয়াদের সাথে। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আমার একটা চাকরি হয় যেটা হচ্ছে ইভেন্টের, মানে বিয়ের প্রোগ্রামে, যেটা আমি আরো বাংলাদেশে ও করছি। গুড গুড গুড, আপনার এগুলো তো অভিজ্ঞতা আছে আগে বাংলাদেশে থেকেই। ভাগ্য, মানে আল্লাহ যদি, মানে আল্লাহ যে না পারে সেটা আসলে বলতে পারবো না। আল্লাহ মানুষের মনের আশাগুলো কিন্তু পূর্ণ করে। আমি যে কাজ জানি ওইটাই আমার কপালে দিছে, তাও একটা কান্ট্রিতে, প্রবাসে। মানে যেটা, যেহেতু আপনি বলছেন যে আপনি বাংলাদেশে থাকতে আপনি ইউটিউবিং করছেন, সেই ক্ষেত্রে ক্যামেরার প্রতি আপনার একটা ভালোবাসা রয়েছে, তো সেই ক্ষেত্রে আল্লাহ ওই জিনিসটাই আপনাকে মিলাই দিছে, রাইট? সে মিলাই দিছে। মূলত হচ্ছে এখানে হচ্ছে বিয়ের, এটা তো বাংলাদেশ থেকে পুরাটাই ডিফারেন্ট, এখানে বাংলাদেশের মতো না। এখানে স্টেজ হইতে টু জেড আমরা মূলত হচ্ছে স্টেজের কাজগুলা করতাম, অন্য কোনো কাজ না। তো এই দেশে আবার মনে করেন যে আমাদের, ঠিক আছে, তা আমাদের মানে স্টেজ সাজানো, ওনারা ক্যাটালগ দেখবো যে আমাদের এই স্টেজটা লাগবে, তা অনেক বড় বড় ঘটনা। তো মূলত এখন বর্তমানে কাজে করতেছি আমি প্রায় এখানে 8-9 যাই মাস হোক, আলহামদুলিল্লাহ, তাহলে তো বর্তমানে আপনি অনেক ভালো আছেন। ভালো আছি বর্তমানটা। আচ্ছা, আপনি প্রবাসে বর্তমানে কত বছর কাটাচ্ছেন? আমি বেশি না, 1 বছর 4 মাসের মতো হবে। 1 বছর 4 মাস। আপনার বাড়ির আশেপাশে বা আপনার জেলা হচ্ছে কোন জায়গায়? নোয়াখালী। নোয়াখালী। নোয়াখালীর কেউ আছে আপনার পাশে, আমার পাশে বন্ধু নোয়াখালী বান্ধব? আমাদের এলাকারও অনেকে আছে, প্রায় 20-30 জন আছে। মানে আশেপাশে বলতে আমাদের এখানে একটা বাঙালি মার্কেট নামে, ওইখানে বাঙালি। আচ্ছা, আপনি যেখানে আছেন ওইটা তো মনে হচ্ছে একটা শহর, রাইট? হুম হুম। ওই ক্ষেত্রে আমি শহরই, বাট এটা একটু মানে আউটসাইড আর কি। মানে আমাদের দেশে যেরকম মাঝদি, চিটাগং, হ্যাঁ হ্যাঁ। এরকম একটা একটা শহর, এটা এরকম একটা শহর। আচ্ছা আচ্ছা, গ্রামের শহর যেটা বলা হয়, জেলা ডিস্ট্রিক্টের যে শহরটা ওইটাই। এমনিতেই আমরা জানি যে আপনার যারা প্রবাসে আসে অনেক সময় তাদেরকে মানে এমন একটা জায়গায় ফেলে দেওয়া হয় যেখানে হচ্ছে সে কারোর সাথে কমিউনিকেশন করতে পারে না, যোগাযোগ রাখতে পারে না, তারপর হচ্ছে ঠিকমতো কথা বলতে পারে না, নিজের দেশের একজন বাঙালি মানুষ পায় না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি অনেক বেটার, ভালো জায়গায় আছেন, ভালো অবস্থানে আছেন। এটা পেস করছি, আমি এটা পেস করছি। মানে যখন হ্যাঁ। আমি ঢুকি এই কোম্পানিতে, তখন এখানে একজন বাঙালিও ছিল না। আমি কিন্তু আরবি তেমন একটা জানতাম না, আচ্ছা আচ্ছা, হয়তো তাহলে মানে অল্প মানে যেটাকে, বেসিক দুই একটা। এটা ছাড়া আমি জানতাম না। তো এখানে আসার পরে প্রথমত এখানে 3 জন ছিল, 3জন পাকিস্তানি, একজনও বাঙালি না। তখন আমি একটা উর্দু, পাকিস্তানিরা তো উর্দু বেশি বলে, আমি উর্দু তেমন একটা জানতাম না। আচ্ছা ওরা আস্তে আস্তে বুঝাইতো, আমি বুঝতাম, মানে এভাবে আস্তে আস্তে কাজ করতে করতে এখন একটা মানে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এখন মোটামুটি উর্দুও পারি, আরবিও পারি, মানে কম। আহ, আচ্ছা, যাই হোক, তো আপনার এই যে আপনি প্রবাস জীবন আসলে কাটাচ্ছেন, আপনার প্রায় 1.5 বছর মতো হয়ে গেছে, রাইট? মানে 1 বছর 4 মাসের মতো। এই সময়টাতে আসলে আপনি ফ্যামিলিতে কাকে সবচেয়ে বেশি মিস করেন? আসলে ফ্যামিলির কথা বলতে গেলে তো খুব ইমোশনাল হয়ে যায়, কারণ যে মানুষটা সারাক্ষণ ফ্যামিলি নিয়ে ছিলাম, কোথাও যাইতাম না, মা বাবা ভাই বোন, তারপর আমার বাতিজি বাতিজারা, অনেক, আমাদের অনেক বড় ফ্যামিলি। আমাদের ফ্যামিলি 20 জন সদস্য আছে, সব মিলে আমার ভাইয়েরা, আব্বু আম্মু, আপু, তারপরে ভাবি। আসলে আমি যে ছোটদের সাথে যে দুষ্টামিগুলা করছি, এগুলা কি বলবো, অনেক অনেক মিস করি। আর ইভেন পার্সোনালি তো সব থেকে বেশি মিস করি আবার আমার আম্মু, যে লাইফ নিয়ে অনেক 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 চিন্তিত। মানে আমাকে, আচ্ছা আমার তো সব আমার বকতো, তাহলে যে তুই জীবনে কিছু করতে পারবি না, বা তো করে দেয়া জীবন হইতো না কেন, আমি কারণ ওদের অবাধ্য সন্তান ছিলাম,
অবাধ্য কেন? কারণ ওনারা ইউটিউব ভিডিও এগুলা সাপোর্ট করতো না আমাকে পার্সোনালি। আচ্ছা এগুলা আমি আমার সাথেই করতাম। আম্মু তো এগুলা, কারণ আমার আম্মু সবসময় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, উনি এগুলাতে একদমই এলাও না। আমাকে সবসময় বুঝাইতো। তা আমি যখন কাজ করতাম না, আমি বাড়ি থেকে আমার আম্মুর কোন জায়গায় আছে ওগুলো আম্মুরে না জানে চুরি করে করে লইতাম, পর আম্মুরে বলতাম, আম্মু কিছু কইতো না। আবার যখন আমার কাছে টাকা থাকতো না তখন আমার আম্মু আমার টাকা দিত। ঠিক আছে? তো আচ্ছা কি বল, থেকে বেশি আম্মুরে মিস করি, আব্বুরে মিস করি, ভাইয়াদেরকে অনেক মিস করি, ভাবি, তারপরে ছোট যারা বাতিজি বাতিজা ওদেরকে, ওদের সময়গুলো অনেক অনেক মিস করি। এটা তো অবশ্যই আপনিও বুঝেন, কারণ ফ্যামিলি ছাড়া পাশে থাকা, একটা প্রবাসে আপনি যতই সুখে থাকেন, প্রবাস জীবন আপনি যতই সুখে থাকেন, যতই আপনি মানে বিএফি লাইফস্টাইল পার করেন, কিন্তু আপনার যে মনে মানসিকতা, মনের যে শান্তি, ওটা আপনার ফ্যামিলি ছাড়া আপনি কখনো পাবেন না। এটা হচ্ছে বাস্তব কথা ভাই। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, কিন্তু আমার মনের ভিতরে যে প্রশান্তি, শান্তি, মানসিক যে শান্তিটা, ওইটা আমি পাচ্ছি না, কারণ আমি আমার ফ্যামিলি পাইতেছি না একা। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনার জীবনে এটার মতো কষ্ট আপনি কাজ করে যে কষ্ট না পাবেন, তবে মনের এই ইয়েটাই আপনার সব থেকে বেশি কষ্ট দেবে আপনাকে। আচ্ছা, যারা লাইভটা দেখতেছেন, যারা প্রবাসীদেরকে ভালোবাসেন, যারা প্রবাসী আছেন, তারা একটু লাইভটা শেয়ার করে দিবেন। আর আমার এই এপিসোড, আমার এই উদ্যোগ শুধুমাত্র মানে প্রবাসীদেরকে নিয়ে, যেহেতু আমি একটা জায়গায় আছি বর্তমানে ইউএতে, তো আমি চেষ্টা করতেছি সবার সাথে কথা বলার জন্য। যারা অডিয়েন্স আছে, যারা আমাদের লাইভ দেখতেছে, তাদের উদ্দেশ্যে বলতেছি, এবং লাইভটা শেষ হলে যারা দেখবে তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। হয়তো আপনার না বলা কথা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন যে কোনো মুহূর্তে। সো আপনি যদি আপনার প্রবাস জীবনের গল্প, না বলা কথা যদি আমাদের সাথে শেয়ার করতে চান, অবভিয়াসলি আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের মেসেঞ্জারে আপনারা নক দিবেন। নক দিলে অবশ্যই আমরা চেষ্টা করবো আপনার সাথে কানেক্ট হওয়ার জন্য, আপনার না বলা কথা শোনার জন্য। সো আমরা কথা বলছি মাস্কেট প্রবাসী এমআরএচ আকাশের সাথে। আকাশ যে কথাটা বলেছেন যে আসলে আমরা প্রবাসী এমন একটা মানে মন নিয়ে আমরা বসবাস করি, আমরা যত টাকাই কামাই বা যত টাকাই ইনকাম করি, যতই ভালো একটা পজিশনে থাকি, আমাদের ভিতরে একটা মানে অপূর্ণতা থেকে যায়। সেটা হচ্ছে আমার ফ্যামিলি আমার কাছে নেই। আমার ফ্যামিলি যদি আজকে আমার সাথে থাকতো, তাহলে মনে হতো যে পৃথিবীর যত কষ্ট আর দুঃখ সবই কিন্তু মানে এক নিমিষেই মুছে যেত। কিন্তু প্রবাসীরা দেখেন এমন একটা দিন পার করে তারা, তাদের ফ্যামিলি ছাড়া, পরিবার পরিজন, মা বাবা, কেউ 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 আছে ছেলে মেয়ে, সবাইকে ছাড়াই প্রবাসে বাস করে। সো আসলে যে প্রবাসী, একজন প্রবাসী বুঝতে পারে যে আসলে একজন প্রবাসীর কষ্ট। তো আমরা চেষ্টা করি যে সেই না বলা কথাগুলো আপনাদের তুলে ধরার জন্য। তো আমি এমআরএচ আকাশের কাছে জানতে চাই যে আসলে আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? এমন একটা প্রশ্ন করে লাইছেন যেটা আনসার দেওয়া সম্ভব না, সরি। সম্ভব না? আমি এখন বর্তমানে আনমেরিড আছি, তবে আমার আর কিছু বললাম না, আনমেরিড আছি অবশ্যই আল্লাহর রহমতে। আর সামনে যখন আমার সময় হবে যাওয়ার দেশ, তখন আমি অবশ্যই, কারণ এটা সবার একটা স্বপ্ন থাকে। যাই হোক, আমরা এটা নিয়ে বিশ্লেষণ না করি, যেহেতু উনি এক কথায় উত্তর দিয়ে দিয়েছেন। ভাই আর কি, আমরা সবসময় জানতাম, মানে আমি দেশে থাকতে জানতাম, মানে বিদেশে মিডল ইস্টে গেলে, আরব কান্ট্রি গুলাতে গেলে নাকি মানুষের চুল পড়া যায়, টাকলা হয়ে যায়। আপনি কি চুল পড়ছে? আসলে ভাই আমি প্রথম, আমার কি চুল, এটা তো আপনি দেখছেন আমার ভিডিও গুলাতে, আমার প্রচুর পরিমাণ। আচ্ছা, আমি এখানে 1 মাস যে কষ্টের দিনগুলা, আমার 1 মাসে পুরা মাথা, পুরা মানে আমার কি চুল, পর কি হয়ে গেছে। পরে চিন্তা করলাম যে না, এখানে তো আর পোস্টপাস করে লাভ নাই, কারণ এখানে আমাকে দেখার মতো কেউ না, আমি এখানে কাজ করতে আসছি, নিজের লাইফ যেভাবে পার করবো। এখন দেখেন আমার করা যায় আর কি। আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে ভাই আপনারা একটু মাথাটা দেখাবেন, যাক দেখাইছেন। হ্যাঁ, আহা, এটা হচ্ছে প্রবাসীদের, মানে চুলগুলো ছোট করার কারণ হচ্ছে কি, কারণ যাতে না পড়ে, এই কারণে মানে ছোট করে চুল প্রচুর পরিমাণ ঝরতেছে, রাইট? এখন মানে প্রথম প্রচুর পরিমাণ, এখন আলহামদুলিল্লাহ অত বেশি পড়তেছে না, এখন মানে একদম ছোট করে রাখতেছি, যাতে মানে না একদম ছোট। দেখেন আমার চুল একদম ছোট,
মানে চুল আছে, চুল পড়ে গেছে যে টাকলা হয়ে গেছি তা না, মানে প্রচুর পরিমাণে ঝরতেছে, কারণ এই দেশের পানিগুলা মূলত হচ্ছে অতিরিক্ত গরম, মানে গরমের কারণে মূলত হচ্ছে চুলগুলা ঝরা যায়। আচ্ছা, আমরা একটু বিনোদনে যাই, যে আসলে আপনার বর্তমানে কি কোনো রিলেশন আছে? নাকি গার্লফ্রেন্ড বলেন ছিল যে আমি তো আমার তো এই সময়টাই নেই যে রিলেশন করব? না, আসলে সময় বলতে এখন আলহামদুলিল্লাহ আমার প্রচুর সময় আছে যে চাকরি করি, হুম হুম। কারণ বিয়ে তো আর সবসময় থাকে না, যতদিন যখন থাকে তখন কাজ না থাকলে বসে বসে এখানে আড্ডা আড্ডা দিই। আর এখন আমি ফ্রি ফায়ার, আমি আবার ফ্রি ফায়ার লাভার। আবার আপনার যারা ভিউয়ার্স আছেন, যারা ফ্রি ফায়ার লাভার, যারা ফ্রি ফায়ার খেলতেছে, অবশ্যই মানে আমি কমেন্ট করবো লাইভে, আমার ইউআইডি কোড দিয়ে দিমু। যারা আমার আমার সাথে খেলতে চায় ফ্রি ফায়ার, অবশ্যই আমার সাথে খেলতে পারবো, সমস্যা নাই, কারণ আমাদের একটা টিম আছে, আমরা অলওয়েজ ফ্রি ফায়ার খেলি। এই আচ্ছা, যাই হোক, ভিউয়ার্স যারা দেখতেছেন, আপনারা যদি ফ্রি ফায়ার খেলতে চান, যদি ফ্রি ফায়ার লাভার থাকেন কেউ, উনি কমেন্ট সেকশনে ওনার লিংক, যেভাবে আমি আমি আসলে আই হ্যাভ নো আইডিয়া কিভাবে কি খেলে, তো উনি দিয়ে দিব। যদি আপনারা কেউ খেলতে চান, অবভিয়াসলি খেলবেন, আমার মনে হচ্ছে ভালো একজন খেলোয়াড়। আচ্ছা। আমি সব জায়গায় আচ্ছা, আমরা জটপট কিছু প্রশ্ন চলে যাই, ঠিক আছে? আপনাকে যদি বলা হয় যে বর্তমানে আপনি নিজেকে নিয়ে একটা মিথ্যা কথা বলতে চান, তাহলে সেই উত্তরটা কি দিবেন? আমি নিজেকে নিয়ে মিথ্যা কথা বলতে চাই, আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। তারা চাঁদে বিয়ে করতে চান না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তাড়াতাড়ি বিয়ে করতে চান না। যারা ভিউয়ার্স দেখতেছেন, আপনারা বুঝছেন। হ্যাঁ, যদি আপনাদের কোনো পরিচিত থাকে, তাহলে অবভিয়াসলি একটু নক দিয়েন। হ্যাঁ আরাম আরাম আর করবো, হ্যাঁ। ভালো লাগে, হালাল ভাবে করবো, হালাল হারাম আর ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, আর আপনাকে যদি বলা হয় যে এমআরএচ আকাশ, আপনাকে আহ, এমন একটি শক্তি দেওয়া হলো, যেই শক্তি ব্যবহার করে আপনি এই মুহূর্তে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারবেন, সেই পাওয়ারটা পেলে আসলে আপনি কোন কাজটা করতে চান? সেটা কি আমাদের দেশে? দেশে না, মানে আপনি একজন ব্যক্তি, আপনার মাধ্যমে, মানে আপনাকে এমন একটা পাওয়ার দেওয়া হলো, আপনার সব ক্ষমতা আছে, আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন, তাহলে আপনি সেই পাওয়ারটা ব্যবহার করে কি করতে চান? আমি সে পাওয়ারটা, অবশ্যই সেটা হবে না কখনো, বাট যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে সেটা আমি বলতেছি। আমি প্রথমত আমাদের দেশ নিয়ে ভাবতাম, মানে আমাদের বাংলাদেশ নিয়ে ভাবতাম। বাংলাদেশ এখন যে মানে বর্তমানে যে অবস্থা চলতেছে, হুম হুম মানে কি বলবো, যেটা সত্য কথা, হুম হুম। মানে বিভিন্ন শরীফ শরীফা ওইটা সেটা যে ইস্যুগুলা চলতেছে, এগুলা পুরাটাই মুছে দিতাম আমি, পুরাটা মানে ইসলামিক অ্যাডাল্ট যেই হ্যাঁ হ্যাঁ বিষয়গুলা, হ্যাঁ হ্যাঁ, খারাপ যে বিষয়গুলা। সবগুলা মুছে দিতাম। ইভেন টিকটক, যে টিকটক প্রজন্ম, এটা আমি সিরিয়াসলি, এটা আমি প্রথমে ধ্বংস করে দিতাম, ধ্বংস। বর্তমানে যে টিকটক প্রজন্মে যেটা চলতেছে, এটা আসলে আমি ধ্বংস করে দিতাম। তাতে ওরকম ক্ষমতা আল্লাহ যদি দিত, যদি হয়, কখনো হবে না, তবে যদি হতো, আপনার প্রশ্নের আনসার যদি হতো, তাহলে আমি প্রথমত টিকটক প্রজন্মের ধ্বংস করতাম, এরপর বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম করতাম। ও আই এম সো হ্যাপি, মানে গ্রেট অ্যান্সার, গ্রেট অ্যান্সার। সো গাইজ, আপনারা বুঝতে পারছেন, দোয়া করবেন যেন প্রত্যেকটা মানুষ যেন ওই শক্তিটা পায়, আল্লাহ যেন তাকে সেই শক্তিটা দেয়, যে সে দেশের জন্য কিছু করতে পারে। যে উনি যে অ্যান্সারটা দিয়েছেন, একদম স্মার্ট একটা অ্যান্সার। আমি মানে যেটা কল্পনাও করতে পারি নাই। আমি হয়তো ভাবছিলাম যে হয়তো এক কথায় উত্তর দিয়ে দিবে, বাট উনি যেটা বলছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা, আপনার মাকে নিয়ে যদি বলা হয় যে এক বাক্যে আপনার আম্মুর উদ্দেশ্যে আসলে কি বলতে চান? মানে এক বাক্যে? হ্যাঁ, এক বাক্যে, এক বাক্যে আপনার আম্মুকে নিয়ে কি বলতে চান? এক বাক্যে আমার আম্মুকে নিয়ে কি বলবো? আমার আম্মু আমার ইমোশন, আমার ভালোবাসা, বলবো না। দ্যাটস গ্রেট, গ্রেট। আচ্ছা, এখন বর্তমানে আপনি কাকে সবচেয়ে বেশি মিস করতেছেন?
বর্তমানে কাকে, মানে এটা কি পার্সোনালি একজনের কথা বলতে হইব? না না, পার্সোনাল আর আনপার্সোনাল আমি বুঝি না, যে বর্তমানে আপনি আসলে কাকে সবচেয়ে বেশি মিস করেন? মানে একজন, যে কোনো একজনের নাম বলতে হবে? হ্যাঁ, যে কোনো একজন। যে কোনো একজনের নাম বলতে গেলে অবভিয়াসলি আমার আম্মু। কারণ ও এটা আচ্ছা, যাই হোক। ভালোবাসার নিঃশর্তে ভালোবাসা যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে মায়ের ভালোবাসা। আর ওটা ছাড়া এটা 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 পাগল হোক ছাগল হোক, মায়ের এই জিনিসটা সবাই বুঝে। মায়ের অভাবটা সবাই বুঝে, আর মায়ের ভালোবাসাটা যে কতটা পিওর সেটা সবাই বুঝে। আচ্ছা, আপনার বাবাকে নিয়ে কি বলতে চান আসলে? আসলে বাবাদেরকে নিয়ে বেশি কথা হয় না, কিন্তু একটা ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কিন্তু একটা বাবা থাকে। একটা বাবারই পিছে সব সব থেকে বেশি। আপনি কিন্তু বাবাকে কখনো ইনভলভ হতে দেখবেন না। আপনার সাথে হয়তো না না দেখা না যাচ্ছে না। ঝগড়া করবে বা অনেক বকা দিবে, গালি দিবে, কিন্তু প্রত্যেকটা গালির পিছনে কোনো না কোনো কারণ আছে। হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ। আসলে ওনারা আপনার ভালোর জন্য অনেক কিছু করতে পারে। নিজে না খেয়ে হুম। নিজে না পড়ে আপনারে খাওয়াবো, আপনারে পড়াইবো, এটার নাম বাবা। কিন্তু ওটা মানুষ, ওনারা প্রকাশ্যে করে না, এমন ভাবে করে যেটা আমরা বুঝতে পারি না। আসলে সত্যি কথা যেটা আমরা বুঝতে পারি না, যে বাবার অবদান আমাদের পিছনে কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই প্রবাসে আর আপনি কতদিন থাকতে চান? এটা অবশ্যই একটা সিক্রেট ব্যাপার, কারণ বলতে সিক্রেট? পারতেছি। আচ্ছা, আমি, আপনার কি মন চায় যে যে কোনো মুহূর্তে আমি বাংলাদেশে চলে যাই? এটা তো প্রতিদিনই চাই, আমি পারি না, আমি প্রতিদিন জায়গা, মানে আমি পারি না যে আমি আজকে টিকিট কনফার্ম করে আজকে বাংলাদেশ থেকে ঘুরে আসি। এটা তো মানে কি বলবো, বাট সিক্রেট কেন বললাম, কারণ আমি চাই না যে কেউ জানুক যে আমি কবে আসি। এটা হতে পারে সারপ্রাইজ। আচ্ছা আচ্ছা, মানে আপনি সারপ্রাইজ দিবেন। কারণে বলতেছি। আচ্ছা, যাই হোক, আপনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার সময়টা নষ্ট করার জন্য, আপনি আমাদেরকে সময়টা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আপনি আমাদের প্রবাসী গল্পে আসছেন, যুক্ত হয়েছেন। আপনার প্রবাস জীবনের না বলা কথা আমরা শুনছি, এবং হচ্ছে যারা আমাদের অডিয়েন্স আছে তারা শুনেছে। আপনি শেষ মুহূর্তে আপনি আমাদের প্রবাসী ভিশন যে চ্যানেলটা, এই চ্যানেলটা আসলে এই প্রবাসীদেরকে নিয়েই কাজ করা হচ্ছে। প্রবাসীদের না বলা কথা, যারা দূর প্রবাসী রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করতেছি আজকে আপনি যেভাবে কথা বলতেছেন সেইভাবে কথা বলার জন্য। আর আমরা চেষ্টা করতেছি যারা ইউএতে রয়েছে তাদের সাথে সরাসরি কথা বলার জন্য। তা আসলে এই প্রবাসী ভিশনের যে উদ্যোগটা, এই উদ্যোগটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে এটা আসলে একটা রাইট ডিসিশন। কেন হচ্ছে যে আমাদের প্রবাসীরা আসলে অনেক জায়গায় অনেক রকমের মানুষ আছে যারা কত রকমের সমস্যা ফেস করতেছে। আমি মনে করি যে আপনার এখানে যদি একটা মানুষ সমস্যার কথাগুলা সে আইসা বলে, এখান থেকে দেখা গেছে অনেকগুলো অডিয়েন্স আপনার এই ভিডিওটা দেখবে, এই লাইভটা দেখবে। স্ট্রিমটা দেখার পরে দেখা গেছে যে ওই মানুষটার সমস্যার কথা কিন্তু মানুষে জানবে। তখন হয়তোবা অনেকের কাছে ভালো কোনো কাজ আছে বা ভালো কোনো ওয়ে আছে, কিন্তু ওই দেখা গেছে ওই মানুষটার সমস্যার সমাধান কিন্তু আপনার এখান থেকে আসতে পারে। রাইট রাইট রাইট। সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই কারণে আমি মনে করি যে আপনারা অবশ্যই খোঁজ করেন যে কোথায় কি অবস্থায় মানুষ আছে, ওদের সাথে কথা বলেন। তো একজনের দেখা দেখি অনেকের কাছে এটা চলে যাবে, এবং যারা কষ্টে আছে বা যারা সমস্যা আছে দেখা গেছে যে তাদের কাছে আপনার ভিডিওটা পৌঁছে গেল। তখন ও দেখলো, দেখার পরে ও কষ্টের জিনিসটা আপনাকে শেয়ার করার জন্য হয়তো বা আপনার কাছে আবেদন করবে। আপনি ওদেরকে সুযোগ দিবেন। এরকম একটা জিনিসটা আসলে ওদের অনেক ভালো। তখন পাশে ভাইদের জন্য এরকম পাশে থাকাটা আমি মনে করি অনেক জরুরি। আচ্ছা, যাই হোক, লাস্ট মুহূর্তে আমরা কয়েকজনে কমেন্ট করেছেন, কমেন্টগুলোর একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, না হলে অনেকেই রাগ করবেন। প্রিন্স মাসুম লিখেছেন হাই, তারপর হচ্ছে এমডি সাব্বির হোসাইন লিখেছেন আমি সাব্বির, তারপরে নোয়াখালী সদর উপজেলা নুরফাটাইহাট থেকে ইয়াসিন আরাফাত, থ্যাংক ইউ সো মাচ কমেন্টস করার জন্য। এন্ড আকাশ, কি অবস্থা, আপনাকে কমেন্ট করেছে তোফাজ্জল হোসেন জাভেদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে নোমান আহমেদ পরশ, দুই সেলিব্রিটি বিগ ফ্যান। আচ্ছা, যাই হোক, আমাদের লাইভ শেষ প্রান্তে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা প্রতিটা প্রবাসীর সাথে কথা বলার জন্য। মিস্টার আকাশ যেটা বলেছেন যে আমাদের উদ্যোগ যেটা,
আসলে অ্যাকচুয়ালি আমাদের উদ্যোগটা হচ্ছে এটাই যে যে কোনো প্রবাসী তার যদি না বলা কথা আমাদের সাথে শেয়ার করে, হয়তো এই ভিডিওটা অনেকজনে দেখবে, সেই ক্ষেত্রে আপনাদের উপকার আসতে পারে। হয়তো আপনারা কোনো জব করতে পারতেছেন না বা কোনো একটা সমস্যাতে আছেন, সেই সমস্যার সমাধান হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এগোচ্ছি আপনাদের পাশে থাকার জন্য। আপনারা আমাদেরকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন। আপনাদের দোয়া নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর আজকে আমাদের লাইভে ছিলেন এমআরএচ আকাশ। তো শেষ মুহূর্তে আমি আকাশ থেকেই আমাদের লাইভটা শেষ করব। আমার কথা এখানেই শেষ। আমাদের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, আমরা যেন এই প্রবাসী ভিশন টিম আপনাদেরকে নিয়ে কাজ করতে পারে। আপনার শেষ মুহূর্তে কি বলার আছে বলে আমরা লাইভটা শেষ করতে চাই। শেষ মুহূর্তে এটাই বলবো যে আমাদের জন্য যারা প্রবাসে আছে তাদের জন্য আমাদের বাংলাদেশি ভাইরা অবশ্যই দোয়া করতে হবে, কারণ এটা হলে আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। অবশ্যই আমরা দেশের জন্য অনেক অনেক খাটতেছি, দেশের জন্য আমরা অনেক কিছু করতেছি, যেটা হয়তো আমার কল আইতাছে। তো এটাই বলবো, আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করতে হবে। আর আমরা যারা প্রবাসী আছি অবশ্যই প্রবাসীরা প্রবাসীদের ভাইদের পাশে থাকাটা অনেকটা জরুরি। সবাই সবার জন্য দোয়া করতে হবে, পাশে থাকতে হবে। যাদের কাজ নাই তাদেরকে কাজ দিতে হবে, যাদের সমস্যা আছে তাদের সমস্যাগুলো ফেস করতে হবে, এগুলা সমস্যা সমাধান করতে হবে। আমি আশা করি এটাই। আর অবশ্যই ইয়াসিন ভাইকে সবাই সাপোর্ট করবেন, কারণ উনি আপনাদেরকে অনেক সাপোর্ট দিতেছে, ইভেন আপনাদের পাশে কাজ করতেছে আপনাদের ভালোর জন্যই। তো ওনাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর আপনারা সবাই এই পেজটাকে সবাই শেয়ার করবেন যাতে সবার কাছে এই পেজটা পৌঁছে যায়। তো ইয়াসিন ভাই অবশ্যই ভালো আছেন? আপনার পার্সোনালি তো কিছু জিজ্ঞাসা করতে পারলাম না, অবশ্যই বউ বাচ্চালে মনে হয় ভালো আছেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাই হোক, আমার ইন্টারভিউ কে নেবে আই ডোন্ট নো। হয়তো কোনো একদিন যে কোনো মানুষ হুট করে এসে আমার কথা আইতাছে না, সাউন্ড নাই, সাউন্ড নাই, সাউন্ড নেই। এখন শোনা যায়? কি জানি, আমি শুনতাছি না, বাট এখান থেকে তো আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, ঠিক আছে, লাইভ শেষ করেন, সমস্যা নাই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওকে, লাভ ইউ, টেক লাভ।